নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ, এই অধ্যায় থেকে আজকের ক্লাসে আমরা কোরিওলিস বল কি, কোরিওলিস বল কিভাবে কাজ করে, কোরিওলিস বলের বৈশিষ্ট্য কি, কোরিওলিস বলের প্রভাব কি এবং ফ্যারাডের সূত্র কি, এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানব। ঠিক আছে, দেখো, এর আগে আমার চ্যানেলে এই কোরিওলিস বল নিয়ে একটি ক্লাস করেছি, কিন্তু ওই ক্লাসটি ছিল উঁচু ক্লাসের ছেলে মেয়েদের জন্য, ফলে ওই ক্লাসটি তোমাদের পক্ষে বুঝতে একটু অসুবিধা হবে। তাই তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, তোমাদের জন্য, তোমরা যেন খুব সহজে বুঝতে পারো, এই জন্য সহজ সরল ভাষায় যত সহজে বোঝানো যায় আজকের ক্লাসে আমি সেই চেষ্টাই করব, যেন তোমরা খুব সহজে বুঝতে পারো এবং বই না পড়েই এই কোরিওলিস বল থেকে উত্তর লিখতে পারো। ঠিক আছে, তাহলে চলো এবার শুরু করি। ওকে, তো প্রথমেই তোমরা একটা ছবি দেখে নাও। মনে করো দুটা থালা ঠিক এরকম ঘুরছে, তুমি একটা মার্বেল থালার মাঝখান থেকে সোজা কিনারের দিকে ঠেলে দিলে, তাহলে দেখো বাঁ দিকের মার্বেলটি সোজা কিনারের দিকে আসছে আর ডান দিকের মার্বেলটি সোজা না এসে একটু বাঁক নিয়ে কিনারে পৌঁছাচ্ছে। তোমরা বলতে পারবে দুটার মধ্যে কোনটা ঠিক? তোমরা যদি নিজে করে দেখো তাহলে দেখবে বাঁ দিকের মার্বেলটির মতো সোজা পথে যাবে না, ডান দিকের মার্বেলটির মতো বেঁকে যাবে। যে কারণে ডান দিকের মার্বেলটি বেঁকে যাচ্ছে তাই হলো কোরিওলিস বল। এবার দেখো, এই যে কোরিওলিস বল, তাই তো আমরা এই যে কোরিওলিস বল বলছি, আসলে এই কোরিওলিস কিন্তু কোনো বল নয়। আমরা বলার সময় বল বা ফোর্স বলছি, কোরিওলিস কিন্তু অ্যাকচুয়ালি আসলে কোনো বল নয়। ঠিক আছে, কেন বল নয়? দেখো, আমরা বলার সময় বল বলছি, আসলে কিন্তু বল নয়। কেন নয়? দেখো, আমরা বল বা ফোর্স মানে কি জানি, এটাও তোমরা ভৌতবিজ্ঞানে পড়েছো। বল বা ফোর্স মানে কি? যে শক্তি কোনো স্থির বস্তুকে গতিশীল করে, তাই তো, বা গতিশীল বস্তুর গতিকে আরো বাড়িয়ে দেয়, অথবা যে শক্তি কোনো চলমান বস্তুকে থামিয়ে দেয়, তাই তো, কোনো গতিশীল বস্তুকে থামিয়ে দেয় বা কোনো গতিশীল বস্তুর গতিকে আরো কমিয়ে দেয়, তাকেই কি বলে? তাকেই বলা হয় বল বা ফোর্স, তাই তো। তো কোরিওলিসের ক্ষেত্রে কিন্তু তা হয় না। কোরিওলিস কিন্তু কোনো স্থির বস্তুকে সচল করে না, গতিশীল করে না, বা কোনো গতিশীল বস্তুর গতিকে বাড়িয়েও দেয় না, বা কোনো গতিশীল বস্তুকে থামিয়েও দেয় না, বা কোনো গতিশীল বস্তুর গতিবেগকে কমিয়েও দেয় না। এই জন্য কোরিওলিস কিন্তু বল নয়। কোরিওলিসকে বলা হয়, মনে রাখবে, কোরিওলিস হচ্ছে আপাত বল। মনে থাকবে? তাহলে কোরিওলিস কিন্তু অ্যাকচুয়ালি বল নয়, কোরিওলিস কি? আপাত বল। তো কেন আপাত বল বলছি এবার দেখো, যদি জিজ্ঞেস করি যে পৃথিবীর উপরে, আমাদের পৃথিবীর উপরে গতিশীল বস্তু কি কি আছে, খুব সহজ, তাই কি না? পৃথিবীর উপরে কি কি গতিশীল বস্তু আছে? বায়ু প্রবাহ, বায়ু প্রবাহিত হচ্ছে মানে গতিশীল, তাই তো। সমুদ্র স্রোত, সমুদ্রের জলেও কিন্তু স্রোত আছে, তাহলে স্রোত মানেই গতিশীল, তাই তো। চলমান বিমান, বিমান চলছে, চলমান বিমান গতিশীল। চলমান জাহাজ, সেটাও গতিশীল, তাই তো। আবার যুদ্ধের সময় যে মিসাইল ছোড়া হয়, মিসাইল ছোড়া হলে সেটাও গতিশীল, তাই তো। তো এর মধ্যে প্রাকৃতিক কটা? এই দুটা হচ্ছে প্রাকৃতিক, একটা বায়ু প্রবাহ আর হচ্ছে সমুদ্র স্রোত, তাই তো। এই দুটা প্রাকৃতিক বিষয় পৃথিবীর উপরে গতিশীল। ওকে, তো এই কোরিওলিস বল কি করে? এই গতিশীল বস্তুগুলোর উপরে কাজ করে। কি বলছি? কোরিওলিস বল পৃথিবীর গতিশীল বস্তুগুলোর উপরে কাজ করে। কিভাবে কাজ করে দেখো, এই যে গতিশীল বস্তুগুলো আছে, এই গতিশীল বস্তুগুলোর গতিকে কিন্তু বাড়িয়ে দেয় না, গতিকে কমিয়েও দেয় না, গতিকে থামিয়েও দেয় না। ঠিক আছে, কোরিওলিস বল কিন্তু গতিশীল বস্তুগুলোর কি বলছি? গতি বাড়িয়েও দেয় না, গতি কমিয়েও দেয় না, গতি থামিয়েও দেয় না। ঠিক আছে, শুধু কি করে? শুধু গতিশীল বস্তুগুলো যে পথে যাওয়ার কথা, ঠিক আছে, যে পথে যাওয়ার কথা সেই পথ থেকে, সেই পথে যেতে না দিয়ে সেই পথ থেকে
বাঁকিয়ে দেয়। কোরিওলিস বল কি করে? শুধুমাত্র বাঁকিয়ে দেয়। ঠিক আছে, কিরকম? মনে করো কোনো একটা বায়ু এই পথে এখান থেকে শুরু হয়ে এই পথে প্রবাহিত হয়ে যাওয়া, এই পথে সোজা প্রবাহিত হয়ে যাওয়ার কথা। তো কোরিওলিস বল কি করে? সোজা পথে প্রবাহিত হতে দেয় না। ঠিক আছে, কি করে? তার পথটাকে বাঁকিয়ে দেয়। কোন দিকে? ডানে অথবা বাঁয়ে বাঁকিয়ে দেয়। ঠিক আছে, কিরকম? মনে করো এই বায়ুটা এই পথে এদিকে যাওয়ার কথা, তো বায়ুটাকে এদিকে যেতে দেবে না। কি করবে? কি বলছি? ডানে অথবা বাঁয়ে বাঁকিয়ে দেবে। এরকম ডান দিকে বাঁকিয়ে দিতে পারে। ঠিক আছে, অথবা এরকম বাঁ দিকেও বাঁকিয়ে দিতে পারে। উত্তর গোলার্ধে হলে ডান দিকে বাঁকিয়ে দেয়, দক্ষিণ গোলার্ধে হলে এরকম বাঁ দিকে বাঁকিয়ে দেয়। তাহলে দেখো কোরিওলিস বল কি করছে? গতি কমাচ্ছেও না, বাড়াচ্ছেও না, থামিয়েও দিচ্ছে না, শুধু কি করছে? বাঁকিয়ে দিচ্ছে। তাই তো এই জন্য কোরিওলিস বলটাকে বল না বলে কি আপাত বল বলা হয়। তো এরকম কেন হয় তার কারণ অনুসন্ধান করেন গুস্তাভ গেসপার ডি কোরিওলিস 1835 সালে। তিনি বলেন আমাদের পৃথিবী যে ঘুরছে বা পৃথিবীর এই যে আবর্তন বা ঘূর্ণন, পৃথিবীর এই আবর্তন বা ঘূর্ণনের জন্যই গতিশীল বস্তুগুলো সোজা প্রবাহিত না হয়ে তার গতিপথ থেকে ডানে বা বাঁয়ে বেঁকে যায়। ঠিক আছে, আর এই কথা তিনি আবিষ্কার করেন বলেই তার নাম অনুসারেই এই আপাত বলটাকে কোরিওলিস বল বলা হয়। ঠিক আছে, এবার পৃথিবীর ঘূর্ণনের জন্য কেন হচ্ছে এরকম? পৃথিবীর ঘূর্ণনের জন্য কেন বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, গতিশীল বস্তুগুলো তার পথে না গিয়ে ডান দিকে বা বাঁ দিকে বেঁকে যাচ্ছে, সেটা এবার বুঝিয়ে দিচ্ছি, পরে বুঝিয়ে দিচ্ছি। তার আগে তোমরা দেখে নাও যে কোরিওলিস বল কাকে বলে। 2 মার্কসের প্রশ্ন হলে এর উত্তর তোমরা কিভাবে লিখবে। প্রশ্ন, কোরিওলিস বল কাকে বলে? এর উত্তর কি হবে দেখো। পৃথিবীর আবর্তন বা ঘূর্ণনের ফলে সৃষ্ট যে আপাত বল পৃথিবীর কোনো গতিশীল বস্তুকে তার প্রকৃত গতিপথ থেকে ডানে বা বামে বিচ্যুত হতে বাধ্য করে তাকে কোরিওলিস বল বলে। গুস্তাভ গেসপার্ড ডি কোরিওলিস 1835 সালে এই বল আবিষ্কার করেন। এবার দেখো এই কোরিওলিস বল কোন ডিরেকশনে কিভাবে কাজ করে। ঠিক আছে, দেখো এই যেখানে বলেছিলাম যে কোনো একটা বায়ুপ্রবাহ এই সোজা পথে যাওয়ার কথা, তাই তো এই পথে যাওয়ার কথা, কিন্তু পৃথিবীর ঘূর্ণনের জন্য এই পথে যেতে না পেরে কি হবে? এই ডানে বা বাঁয়ে বিচ্যুত হবে। এখানে মনে করো এই ডান দিকে বেঁকে গেল, তাই তো। তাহলে ডান দিকে এই যে বেঁকে গেল দেখো, তাহলে এই যে এখানে এই যে যদি এই যে কোণটা যদি টানি, তাহলে এর সাথে এটা কি 90 ডিগ্রি সমকোণ, তাই তো, 90 ডিগ্রি বা সমকোণ, তাই তো। তার মানে এই কোরিওলিস বল গতিশীল বস্তুর গতির সাথে কি সমকোণে কাজ করে, তাই কি না? এটা কি কোণ? 90 ডিগ্রি মানে সমকোণ। এটা একটা কিন্তু কোরিওলিস বলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? যে কোরিওলিস বল গতিশীল বস্তুর গতির সাথে কি এই সমকোণে কাজ করে। ঠিক আছে, আরেকটা বৈশিষ্ট্য কেমন দেখো, যে গতিশীল বস্তুর গতিবেগ যত বেশি হবে, কি বলছি, গতিশীল বস্তুর গতিবেগ যত বেশি হবে তার এরকম বাঁকও বেশি নেবে। কি বলছি? বাঁক, আরো বেশি বাঁক নেবে। হলো, তার মানে গতিশীল বস্তুর গতিবেগ যত কম হবে তত কম বেঁকে যাবে, এবং গতিশীল বস্তুর গতি যত বেশি হবে সে তত বেশি বেঁকে যাবে। এটা আরেকটা বৈশিষ্ট্য। এবার দেখো পৃথিবীর আবর্তন বা ঘূর্ণনের জন্য কেন এমন হয় এবং কিভাবে হয়। আমি প্রথমে খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলছি, তোমরা খুব সহজে বুঝতে পারবে। ওকে, দেখো মনে করো তোমাদের বিদ্যালয়ে, স্কুলে স্পোর্টস হচ্ছে, দৌড় প্রতিযোগিতা হচ্ছে। মনে করো এটা হচ্ছে দৌড়ের স্টার্টিং লাইন। এখানে একজন ছাত্র এ, এখানে একজন ছাত্র বি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এ এই লাইন বরাবর দৌড়াবে, বি এই লাইন বরাবর দৌড়াবে। ঠিক আছে, এবার মনে করো যখন দৌড় শুরু হয়নি, এ কি করলো, বি এর দিকে, বি এর একটা টেনিস বল ছুড়লো।
দুজনেই দাঁড়িয়ে আছে, তাহলে টেনিস বলটা কি হবে, এ যে টেনিস বল ছুড়লো সেটা বি এর হাতে গিয়ে পড়বে, বি এর সোজা গিয়ে পড়বে, তাই তো। এবার দৌড়াতে শুরু করলো, দুজনেই দৌড়াতে শুরু করলো, ঠিক আছে। এবার মনে করো এ এর স্পিড বেশি, এ এর গতিবেগ বেশি, স্পিড বেশি, বি এর স্পিড কম, ওকে। এবার মনে করো এ যখন এখানে পৌঁছে গেল, গতিবেগ বেশি এখানে পৌঁছালো, বি কি এর সোজা এখানে পৌঁছাবে না, বি এর গতিবেগ কম, বি মনে করো এখানে আসে, তাই তো। এবার এ যদি এই অবস্থা এখানে পৌঁছানোর পরে একটা টেনিস বল বি এর হাতে ছুড়ে দেয়, বি এর দিকে ছুড়ে দেয়, ঠিক আছে। তো এই টেনিস বলটা কি বি এর হাতে এরকম পৌঁছাবে কি? পৌঁছাবে না, তাই কি না? কি হবে, টেনিস বল সোজা যদি যায় তাহলে এখানে পৌঁছাবে, তাই তো। এ ছুড়লো, টেনিস বলটা এখানে পৌঁছাবে, তার মানে কি টেনিস বলটা কি হবে, বি এখানে আসে, বি এর সামনে পড়বে, তাই তো। তার মানে কি হবে, এই বি এর সামনে পড়লো, বোঝা গেল। যদি গতিবেগ একই থাকতো তাহলে কিন্তু আর সামনে পড়তো না, কি এই যে বল ছিল সেটা বি এর হাতেই পৌঁছাতো। ঠিক এই কারণেই, ঠিক এইভাবেই পৃথিবীর গতিশীল বস্তুগুলোর গতি বিক্ষেপ ঘটে। এবার আমি গ্লোবের মধ্যে দেখাচ্ছি কিভাবে ঘটে। এবার দেখো, মনে করো এই হচ্ছে পৃথিবী, এই পৃথিবী এভাবে ঘুরছে, তাই তো। তাহলে এই যে পৃথিবী আবর্তন করছে, পৃথিবীর আবর্তনের স্পিড এখানে 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 সব জায়গায় কি সমান? আমরা আগে জেনেছি, তাই কিনা, যে পৃথিবীর আবর্তনের স্পিড বা আবর্তনের গতিবেগ সব জায়গায় সমান নয়, তাই তো। কোন জায়গায় বেশি? এই হচ্ছে মনে করো নিরক্ষরেখা বরাবর পৃথিবীর আবর্তনের গতিবেগ বেশি। নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যাবে তত আবর্তনের গতিবেগ কম। এই উত্তর মেরুর দিকে গেলেও গতিবেগ কম এবং দক্ষিণ মেরুর দিকে গেলেও গতিবেগ কম হয়, তাই তো। একদম মেরু বিন্দুতে কি পৃথিবীর আবর্তনের গতিবেগ শূন্য, তাই কিনা। এটা আমি আগের ক্লাসে ব্যাখ্যা করেছি কেন এরকম হয়, এখানে আর বলছি না, ওকে। দেখো, তার মনে করো এই পৃথিবীর এই একটা স্থান আর এই একটা স্থান, পৃথিবী ঘুরছে, তাই তো। তাহলে এই স্থান আর এই স্থান দুটাই কি সমান স্পিডে ঘুরছে না তো। এই স্থানটা কি হচ্ছে, বেশি স্পিডে ঘুরছে, এই স্থানটার গতিবেগ বেশি আর এই স্থানটার গতিবেগ কম, তাই তো। এবার ঠিক একই রকম বল ছুড়ার মতো মনে করো এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, তাই তো। এবার এখানে যে দাঁড়িয়ে আছে সে কি করলো, এখানে যে দাঁড়িয়ে আছে তার হাতে একটা বল ছুড়লো মনে করো, তাহলে বলটাকে তার হাতে গিয়ে পৌঁছাবে না, কি হবে, এর সামনে গিয়ে পৌঁছাবে, তাই তো। এখান থেকে এই গিয়ে পৌঁছাবে, তাই তো। কারণ কি, এর গতিবেগ বেশি, এর গতিবেগ কম, তাই তো। এই জন্য এখান থেকে ছোড়া বল কি হবে, এই সোজা না গিয়ে, এর হাতে সোজা না গিয়ে এর সামনে গিয়ে পৌঁছাবে, তাই তো। তাহলে এইভাবে ঠিক এই কারণেই বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত কি হয়, বেঁকে যায়। তাহলে যদি বলি পৃথিবীর ঘূর্ণনের জন্য হচ্ছে, অবশ্যই ঘূর্ণনের জন্য হচ্ছে, তাহলে একদম বিশুদ্ধ বললে কি পৃথিবীর ঘূর্ণনের গতিবেগ যদি সব জায়গায় একই থাকতো তাহলে কি হতো? তাহলে কিন্তু এরকম হতো না, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত সোজা প্রবাহিত হতো। তাহলে কেন হচ্ছে, এক এক জায়গায় ঘূর্ণনের গতিবেগ এক এক রকম, তাই কি না। এখানে ঘূর্ণনের গতিবেগ বেশি, এখানে ঘূর্ণনের গতিবেগ কম, এখানে ঘূর্ণনের গতিবেগ আরো কম, তাই তো। তাহলে ঘূর্ণনের গতিবেগের তারতম্যের জন্য হচ্ছে, তাই তো। তাহলে পৃথিবীর আবর্তনের মানে স্থানভেদে পৃথিবীর আবর্তন গতির তারতম্যের জন্য, শুধুমাত্র আবর্তন গতির জন্য এমন হচ্ছে বললে কিন্তু বিশুদ্ধ হবে না। কি বলতে হবে, যে পৃথিবীর আবর্তন গতির তারতম্যের জন্য স্থানভেদে এক এক জায়গায় আবর্তন গতি এক এক রকম, এই জন্য বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত সোজা প্রবাহিত না হয়ে কি বেঁকে প্রবাহিত হয়। আরেকটা বিষয় মনে রাখবে, এই যে পৃথিবীর নিরক্ষরেখা বরাবর, আমরা জানি পৃথিবীর নিরক্ষরেখা বরাবর কি আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি, তাই তো। আর পৃথিবীর নিরক্ষরেখা বরাবর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি জন্য নিরক্ষরেখায় কোরিওলিস বলের মান শূন্য। কেন শূন্য, যদি আরো ডিটেলসে বুঝতে যাও তার ফিজিক্সের জটিল ব্যাখ্যা আছে। এখানে তোমরা শুধু এইটুকু মনে রাখো যে নিরক্ষরেখা বরাবর পৃথিবীর কোরিওলিস বলের মান শূন্য। নিরক্ষরেখা থেকে যত উত্তর এবং যত দক্ষিণে যাওয়া যায় কোরিওলিস বলের মান তত বাড়তে থাকে, এবং দুই মেরুতে কোরিওলিস বলের মান সবচেয়ে বেশি হয়। এটা একটা বৈশিষ্ট্য কোরিওলিস বলের।
তাই তো, কি যে কোরিওলিস বলের মান নিরক্ষরেখায় 0 এবং নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় কোরিওলিস বলের মান তত বাড়ে। এবার দেখো, যদি তোমাদের জিজ্ঞেস করি যে কোরিওলিস বল কি কোনো স্থির বা স্থিতিশীল বস্তুর উপর কাজ করে, কোনো স্থির বস্তুর উপর কিন্তু কাজ করে না, শুধুমাত্র কি গতিশীল বস্তুর উপরে কাজ করে, তাই তো। এবার কোরিওলিস বলের বৈশিষ্ট্য কি, তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কোরিওলিস বলের বৈশিষ্ট্য কি, 2 বা 3 মার্কসের প্রশ্ন আসতে পারে। তাহলে বৈশিষ্ট্যগুলো বুঝতেই পারছো। আবার দেখো, তোমরা এটা লিখে নিও, আমি বলে দিচ্ছি কি কি। প্রথম বৈশিষ্ট্য 1 নাম্বার, যে গতিশীল বস্তুর গতির সাথে সমকোণে কাজ করে, এটা আগেই বুঝেছো। 2 নম্বর, নিরক্ষরেখায় এই বলের মান 0 এবং মেরুর দিকে এর মান ক্রমশ বাড়তে থাকে। 3 নম্বর, গতিশীল বস্তুর গতিবেগ যত বেশি হবে দিক বিক্ষেপও তত বেশি হবে। এই 3টা বৈশিষ্ট্য লিখলেই কিন্তু তোমরা 2 মার্কস বা 3 মার্কস পেয়ে যাবে। আবার দেখো, তোমাদের প্রশ্ন হতে পারে যে কোরিওলিস বলের প্রভাব কি, 2 মার্কসের প্রশ্ন হতে পারে। তাহলে এর উত্তর তোমরা বুঝেই গেছো, এর প্রভাব কি। তো কোরিওলিস বলের প্রভাব কি, যে কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীর উপর গতিশীল বস্তু অর্থাৎ সমুদ্র স্রোত ও বায়ুপ্রবাহ সোজা প্রবাহিত না হয়ে তার গতিপথ থেকে ডানে অথবা বাঁয়ে বেঁকে যায়, এটা একটা প্রভাব। আরেকটা প্রভাব খুব ভালো করে মনে রাখবে, যে এই যে আমাদের পৃথিবীতে সাইক্লোন বা ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হয়, তো ঘূর্ণিঝড় সৃষ্টির অনেক কারণ আছে। তো এই কোরিওলিস বল কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টিতে সাহায্য করে, এটা একটা প্রভাব। কোরিওলিস বল ঘূর্ণিঝড় সৃষ্টিতে সাহায্য করে। ওকে, দেখো তো এবার দেখো, এই যে কোরিওলিস, তাহলে কোরিওলিস বল আবিষ্কার করেন। এবার তিনি কিন্তু বলেননি যে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ কিভাবে বেঁকে যায়, কোন দিকে বেঁকে যায়। দেখো, কোন দিকে বেঁকে যায়, উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত কোন দিকে বেঁকে যায় তা বলেছেন মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ফেরেল। দেখো, 1835 সালে কোরিওলিস বল আবিষ্কৃত হয়, তার 20 বছর পর 1855 সালে এই মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ফেরেল এই কোরিওলিস বল ভালো করে পর্যবেক্ষণ করেন, যে উত্তর গোলার্ধে কিভাবে কাজ করে, দক্ষিণ গোলার্ধে কিভাবে কাজ করে। তিনি পর্যবেক্ষণ করে দেখলেন যে উত্তর গোলার্ধে সমুদ্র স্রোত বায়ু প্রবাহ ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বায়ু প্রবাহ বাঁ দিকে বেঁকে যায়। তো তিনি যেহেতু এটা প্রথম পর্যবেক্ষণ করেন, কি কোরিওলিস বল পর্যালোচনা করার পর, এই জন্য বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের এই দিক বিক্ষেপের এই নিয়মটাকেই ফেরেলের সূত্র বলে। ক্লিয়ার? এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে ফেরেলের সূত্র কাকে বলে, 2 মার্কসের প্রশ্ন। তাহলে এর উত্তরে তোমরা কি লিখবে দেখে নাও, আমি বোর্ডে লিখেছি, তোমরা এখান থেকে লিখে নিও। কি আছে দেখো, যে কোরিওলিস বল বিশেষভাবে পর্যালোচনা করে 1855 সালে মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ফেরেল সূত্রাকারে বলেন যে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত সোজা প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়, একে ফেরেলের সূত্র বলে। তোমরা এই ছবিটা এবার এঁকে দিতে পারো, এই সোজা ছিল গতিপথ, সোজা না গিয়ে উত্তর গোলার্ধ বলে ডান দিকে বেঁকে গেল, আর এটা দক্ষিণ গোলার্ধ, এই সোজা ছিল গতিপথ, সোজা না গিয়ে এই বাঁ দিকে বেঁকে গেল। এবার এই সূত্রটা লিখে এই ছবিটা এঁকে দিবে, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।